আসসালামু আলাইকুম। আজ 4 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.জে. রতন। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। বাংলাদেশের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছেন ভারতের ব্যবসায়ীরা, এখনও আশায় আছে জামাত। মুক্ত মামুনুল হককে নিয়ে যা হচ্ছে। এবার বিস্তারিত। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ খুব একটা সাফল্যের মুখ দেখেনি। প্রতিবেশী দেশ ভারত এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করলেও বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা আগ্রহ নেই। ভারতের ব্যবসায়ীরা কয়েক দফা বাংলাদেশকে আশ্বাস দিলেও পরে তারা এগিয়ে আসেননি। কয়েক বছর ধরে গতানুগতিক ধারাতেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে দেশে। তবে গত বছর এফডিআই প্রবাহ ও এফডিআই স্টক কমে গেছে। শেয়ার বিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023 সালে দেশে এফডিআই এসেছে $3.004 বিলিয়ন। 2022 সালে এসেছিল $3.478 বিলিয়ন। অর্থাৎ গত বছর দেশে এফডিআই প্রবাহ কমেছে $474 মিলিয়ন। আর গত বছর শেষে দেশে এফডিআই স্টক দাঁড়িয়েছে $20.549 বিলিয়ন। 2022 সাল শেষে তা ছিল $20.755 বিলিয়ন। অর্থাৎ গত বছর এফডিআই স্টক কমেছে $206 মিলিয়ন। বাংলাদেশে বিনিয়োগের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ দুই দেশের বিনিয়োগ $3 বিলিয়ন বেশি। তবে শীর্ষ বিনিয়োগকারীদের তালিকায় নেই প্রতিবেশী দেশ ভারত। দেশটির ব্যবসায়ী ও শিল্প গ্রুপগুলো মিলে $1 বিলিয়ন বিনিয়োগও করেনি বাংলাদেশে। অথচ ভারতের বিভিন্ন বড় শিল্প গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর বিনিয়োগ করে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে অনেক সুবিধা হতো। দুই দেশের সরকারের মধ্যে বর্তমানে ভালো সম্পর্ক বিরাজ করলেও ভারতের ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। ভারতের ব্যবসায়ীরা ইতোমধ্যে প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু সেই অঙ্গীকার তারা রক্ষা করছেন না। অথচ বাংলাদেশের ব্যবসায়ীরা বিপুল অর্থ ইতোমধ্যে ভারতে বিনিয়োগ করেছেন। বিষয়টাকে বাংলাদেশের সঙ্গে এক ধরনের প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন তারা। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্রের, যদিও সাম্প্রতিক বছরগুলোয় বিনিয়োগ কিছুটা কমেছে। এরপরও বাংলাদেশে এফডিআই স্টক সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের, যার পরিমাণ প্রায় $3.936 বিলিয়ন। এর মধ্যে গ্যাস ও পেট্রোলিয়াম খাতে সিংহভাগ বিনিয়োগ এসেছে, যার পরিমাণ $2.861 বিলিয়ন। এছাড়া বিমা খাতে $268 মিলিয়ন, ব্যাংক খাতে $214 মিলিয়ন, বিদ্যুতে $146 মিলিয়ন, টেক্সটাইলে $140 মিলিয়ন ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে $132 মিলিয়ন বিনিয়োগ উল্লেখযোগ্য। বাংলাদেশে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ যুক্তরাজ্যের, যদিও দেশটি থেকে সাম্প্রতিক বছরগুলোয় বিনিয়োগ আসার প্রবণতা বেড়েছে। 2023 সাল শেষে বাংলাদেশে যুক্তরাজ্যের এফডিআই স্টকের পরিমাণ দাঁড়িয়েছে $3.042 বিলিয়ন। দেশটির এদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ ব্যাংক খাতে, যার পরিমাণ $1.582 বিলিয়ন। এর বাইরে টেক্সটাইল খাতে $614 মিলিয়ন, খাদ্যে $359 মিলিয়ন, কেমিক্যাল খাতে $147 মিলিয়ন, বিদ্যুৎ খাতে $137 মিলিয়ন ও অন্যান্য সেবা খাতে $110 মিলিয়ন বিনিয়োগ উল্লেখযোগ্য। মানব জমিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতের নিবন্ধন না থাকলেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তির সভা সমাবেশ ও রাজনৈতিক দল করার অধিকার আছে। সেক্ষেত্রে এই অধিকার হরণ করার কোনো সুযোগ নেই। জামাত নিবন্ধন লাভ করার পর সরকারের মদদে জামাতের নিবন্ধনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সর্বশেষ উচ্চ আদালত আমাদের আপিল ডিসমিস ফর ডিফল্ট করে দেয়। এই পরিস্থিতিতে আমাদের আইনজীবীগণ আইনি দিক বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, জামাত এখনও আশা করে আছে যে খুব শিগগির তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। বিপর্যস্ত এই পরিস্থিতি থেকে কি জামাত ঘুরে দাঁড়াতে পারবে? এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত একটি আদর্শবাদী দল। জেল, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার ও হত্যা করে একটি আদর্শবাদী আন্দোলনকে দমানো যায় না। বিগত 15 বছর ধরে বর্তমান সরকার জামাতের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করে জুলুম নির্যাতন চালিয়েছে। জামাত ইসলামীর সাবেক আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। জামাত সকল পরিস্থিতি মোকাবেলা করে তার আদর্শিক আন্দোলন অব্যাহত রেখেছে। জনগণ জামাতের প্রতি সহানুভূতিশীল হয়েছে। জামাতের সমর্থন বৃদ্ধি পেয়েছে।
জামাত ক্রমেই একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। কাজেই চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জামাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ। জামাতের আমিরের বক্তব্যের প্রেক্ষিতে গণমাধ্যমকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জামাত প্রতিক্রিয়াশীল ও যুদ্ধাপরাধীদের সংগঠন। তারা এই দেশে ইসলাম কায়েম করতে চায়, কিন্তু বাংলাদেশের জনগণ ধর্মনিরপেক্ষ। তারা ইসলামের নামে ধর্মীয় শাসন কখনোই মেনে নেবে না। সুতরাং এদেশে জামাতের স্বপ্ন কখনোই পূরণ হবে না। সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ক্ষমতাসীনদের পতনে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয়, বরং আন্দোলনে একাত্ম হয়েছে। শনিবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। তাদের মূল লক্ষ্য সরকারকে উৎখাত। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মঈন খান বলেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম। ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনী নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে। সেজন্যই সরকার জনগণকে ভয় পায়, কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। আবারও তারা যে কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের দূরে থাকার নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপরও প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, আমার সমর্থনের প্রশ্নই ওঠে না। স্বজনপ্রীতি আমি কোনো অবস্থাতেই প্রশ্রয় দেব না, এটা আপনারা দেখবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, উপজেলা নির্বাচনে অনেকেই দলের নির্দেশ মানেননি, তাদের বিষয়ে দল কি ব্যবস্থা নেবে? জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেকেই এর মধ্যে প্রত্যাহার করতে শুরু করেছেন। আমাদের কয়েকজন তো আগেই প্রত্যাহার করেছেন। আমাদের গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। আমার মনে হয় সামনে আরও সময় আছে। কারামুক্ত হওয়ায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নজর দেখতে তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন ভক্ত ও অনুসারীরা। শনিবার রাজধানীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের বাড়ির সামনে ভিড় জমান ভক্ত ও অনুসারীরা। কাদেরাবাদ হাউজিংয়ের মামুনুল হকের বাড়ির সামনে গিয়ে দেখা যায় হাজারো নেতাকর্মী সেখানে ভিড় করে আছেন। তারা বলেন, দীর্ঘ 3 বছর আমাদের হুজুর কারাগারে ছিলেন, আজ মুক্তি পেয়েছেন। আমরা খুশি, হুজুরকে দেখতে এসেছি, তিনি বিশ্রামে আছেন। আশা করি ওনার সঙ্গে আমাদের দেখা হবে। শাইখুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ বলেন, এখন মামুনুল হক বিশ্রামে আছেন, অনেক নেতাকর্মী ওনাকে দেখতে এসেছেন। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারামুক্ত হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আসেন মামুনুল হক। সেখানে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ ফোনে বা অনলাইনে আপনার কাছে সিদ্ধান্ত জানতে চাইলে আপনি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেবেন না, কারণ তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার মধ্যে ভুল হয়ে যেতে পারে। এর জন্যে আপনি 1 দিন বা কয়েক ঘন্টার সময় নিয়ে নিতে পারেন, কারণ এই সময়ের মধ্যে ওই বিষয় সম্পর্কে আপনি অনেক ভাবতে পারবেন, চিন্তা করতে পারবেন। ফলে
আপনি যে তখন সিদ্ধান্তটি দেবেন সেটি যথার্থ হবে, আর আপনি তাৎক্ষণিক যখন সিদ্ধান্ত দিয়ে দিবেন সেখানে ভুল থাকতে পারে। সেই জন্যে গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে এগুলো প্রয়োজন, সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন, মতামত জানানো উচিত। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী কিছু পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েল বিরোধী কথা বলায় ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট জানানো হয়নি ওই প্রতিবেদনে। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের দায়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একজন একটি কোম্পানির শীর্ষ কর্মকর্তা। কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করছে বলে জানা গেছে। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছিলেন। আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ব্লুমবার্গকে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে, আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সৌদি সরকার বারবার বলে আসছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব নয়। কিন্তু সাম্প্রতিক ঘটনা দেখে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হল গাজায় ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে চায় তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি কথা বলেন। খবর আনাদোলুর। এরদোয়ান বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের প্রধানমন্ত্রী ও বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা, যেটি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নেতানিয়াহুর সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এরদোয়ান বলেন তিনি আশা করেছিলেন যে এই দেশগুলো তার সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিকে আক্রমণ করবে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি। তুরস্ক সহ অন্যান্য দেশের জন্য এটি একটি উদাহরণ সৃষ্টি করবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যখন একটি যুদ্ধবিরতি হয় তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয়, এটি আমাদের লক্ষ্য। এরদোয়ান বলেন, আমরা আমাদের অঞ্চলের কোনো দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হই না। আমরা আমাদের ভূগোলে সংঘর্ষ, রক্ত ও অশ্রু দেখতে চাই না। ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বিধ্বস্ত, তছনছ হয়ে যাওয়া গাজা উপত্যকা ও সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে নেমেছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সেই আন্দোলনে সামিল হলেন অস্ট্রেলিয়ার উচ্চ শিক্ষার্থীরাও। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী প্রায় এক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ইউনিভার্সিটি অব ক্যানবেরা সহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ মিছিল হয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে শত শত মানুষের উপস্থিতি ছিল বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার বৃহত্তম এবং অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সিডনির সংহতি সমাবেশ ও মিছিলে যোগ দিয়েছিলেন ৩ শতাধিক মানুষ। এই অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাবেক শিক্ষার্থী এবং সাধারণ পেশাজীবীরাও ছিলেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্থাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আন্দোলনকারীরা। ইউনিভার্সিটি অব সিডনির সাবেক শিক্ষার্থী ম্যাট নিজের 2 বছর বয়সী শিশুপুত্রকে কাঁধে চাপিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসেছিলেন। রয়টার্সকে ম্যাট বলেন, এই সমাবেশকে শুধু তরুণ শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ মনে করলে ভুল করা হবে। আপনার চারপাশে কি ঘটছে তা যদি একবার আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে যা ঘটছে সে সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সংহতি জানানোর দায়িত্ব আপনার ওপর বর্তায়। আমি সেই দায়িত্ব পালন করতে এখানে এসেছি।
এদিকে ইউনিভার্সিটি অব সিডনির ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা যেদিন বিক্ষোভ সমাবেশ করেছেন সেই একই দিন বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছেন ইসরায়েলপন্থী শিক্ষক শিক্ষার্থীরা। তাদের সমাবেশ স্থল অবশ্য ফিলিস্তিনপন্থীদের সমাবেশের জায়গা থেকে বেশ কয়েকশো মিটার দূরে ক্যাম্পাসের অপর প্রান্তে। সমাবেশে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন ইসরায়েলপন্থীরা। বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক সারাহ ছিলেন তাদের মধ্যে। নিরাপত্তাজনিত কারণে নিজের নামের দ্বিতীয় অংশ প্রকাশে অনিচ্ছুক এই গবেষক রয়টার্সকে বলেন, আমরা বাধ্য হয়ে এই সমাবেশে ডাক দিয়েছি। ক্যাম্পাসে এখন শান্তিতে হাঁটা চলার জায়গা নেই। যেখানেই যাচ্ছি সেখানেই ইন্তিফাদা, নদী থেকে সাগর পর্যন্ত ইত্যাদি স্লোগান কানে আসছে। এটা ভয়ঙ্কর। গাজার প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু হয় গত মার্চের শেষ দিক থেকে। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আন্দোলনে নেমেছিলেন। পরে তা দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে। মার্কিন বার্তা সংস্থা এপির হিসেব অনুযায়ী 18 এপ্রিল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মোট 43টি বিশ্ববিদ্যালয়ে 56 বার অভিযান চালিয়েছে পুলিশ। সেসব অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 2200 আন্দোলনকারী শিক্ষার্থীদের। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ক্যাম্পাসে সারাক্ষণ অবস্থানের জন্য তাঁবু স্থাপনের অনুমতি দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পুলিশ প্রহরা বসানোরও ব্যবস্থা করা হয়েছে। নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন। তিনি বলেন, ভূমধ্য সাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দা প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছেন ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে। 6 মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।